আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে নতুন করে গত মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার রাত 11টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বের হয়ে রাজু ভাস্কর্যের সামনে সমবেত হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় কোটা বিরোধী স্লোগান দেন তারা। কোটার যৌক্তিক সংস্কারে রাষ্ট্র ও সরকারের সমর্থন আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। চীন সফর শেষে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে কোটা প্রসঙ্গে বক্তব্যের পর এই বিক্ষোভ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা বলেন, এখন আর কোনো কোটা রাখার দরকার নেই। বলেন, দেশের সবাই মুক্তিযোদ্ধা না হলেও সবাই রাজাকারের সন্তান না, তাই কোটার যৌক্তিক সংস্কার রাষ্ট্রকেই করতে হবে বলে দাবি তাদের। আমরা কোটার সংস্কার চাই, সর্বোচ্চ ৫% কোটা থাকবে আর ৯৫% মানুষ মেধার ভিত্তিতে নিয়োগ হবে। এটাই আমাদের প্রত্যাশা। আমরা আশা করছি যে সরকার উপরের মহল থেকে আমরা একটা পজিটিভ কিছু পাবো, কিন্তু তার মাঝখানে যখন এরকম নেগেটিভ একটা বিষয় চলে আসতেছে তখন আসলে আমাদের সবারই ক্ষোভটা অনেক বেশি হয়ে গেছে। এখানে একটা কেউ রাজাকার বলতে পারবে না। সবাই আমরা ছাত্র আন্দোলন দিয়ে আমাদের ঘরে ফিরে যেতে চাই। আমরা কিভাবে সাধারণ মানুষ যারা মুক্তিযুদ্ধে পার্টিসিপেশন করতে পারে নাই, যাদের বাবারা যাদের দাদারা, তারা যে রাজাকার হয়ে গেল, এটার প্রমাণ কে দিবে? তারা রাজাকার কেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা সংস্কার আন্দোলনকারীদের খবর জানতে এখন চলে যাচ্ছি আমাদের সহকর্মীদের কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। জাবেদ, আন্দোলনকারীদের কি কর্মসূচি শুরু হয়েছে? দাবিতে আন্দোলন কর্মসূচি, সেই কর্মসূচি আজ 12টা। তবে কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা বড় হবেন এবং তারা তাদের দাবি বাস্তবায়ন করার জন্য বলবেন। তবে গতকাল কিন্তু আদালতের আদেশ না আসা পর্যন্ত, রায় আসা না পর্যন্ত কিন্তু সংস্কার করা যাচ্ছে না, কোনো কিছু করা যাচ্ছে না। তবে ইতিমধ্যেই কিন্তু হাইকোর্টের যে রায়, সেই রায়ে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে কোটার সংস্কারের যে বিষয়টি, সেটা রাষ্ট্র আর সরকার চাইলে কমাতে পারে, বাড়াতে পারে, সবই তারা করতে পারে। সেটা কিন্তু স্পষ্ট বলা আছে। তাদের যে দাবি, সেই দাবি স্পষ্ট বলা আছে। তাদের যে দাবি, সেই দাবির সাথে কিন্তু হাইকোর্টের রায়টার কিন্তু প্রতিফলন একই। তারপরও আজকে কিন্তু ডিএমপি কমিশনার কিন্তু বলছেন যে আদালতের রায়কে উপেক্ষা করে যদি আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটানো হয় তাহলে কিন্তু শক্ত হাতে দমন করা দিয়েছেন ডিএমপি কমিশনার। এখন শিক্ষার্থীরাও কিন্তু গতকাল 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল মহামান্য রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়ে, কিন্তু 24 ঘন্টার আলটিমেটাম শেষ না হতে কিন্তু রাতের বেলায় আমরা দেখলাম যে তারা কোটার সংস্কারের দাবিতে কিন্তু আন্দোলন আবার শুরু করেছে এবং আজকেও বেলা 12টার দিকে এখানে আসবেন এমনটাই তাদের কথা রয়েছে, তাদের কর্মসূচি রয়েছে। এখন পর্যন্ত তাদেরকে দেখতে পাইনি। দুই একজন করে আমি দেখতে পাচ্ছি যে মাথায় পতাকা বেঁধে হয়তো আসলে হয়তো আন্দোলন, তাদের যে দাবি কোটা যৌক্তিক সংস্কার, সেটা তারা হয়তো তুলে ধরবেন এবং তারাও নিয়মতান্ত্রিক ভাবে থাকার চেষ্টা করবেন, এমনটাই বলেছেন লোপা। এখন আমরা চলে যাচ্ছি আরেক সহকর্মী স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেনের কাছে। নূর, আজকের কর্মসূচি সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? লোপা, আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে। মধুর ক্যান্টিনে এখনও শিক্ষার্থী এবং ছাত্রলীগ কারো তেমন কোনো অবস্থান আমরা দেখতে পাইনি। তবে আমরা যেমনটি জানতে পেরেছি, এই বিকাল 3টায় ছাত্রলীগের একটি কর্মসূচি আছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা যুদ্ধে যারা অবদান রেখেছেন তাদেরকে হেয় করা হয়েছে, এমন একটি কারণ দেখিয়ে তারা একটি কর্মসূচি প্রতিবাদ সমাবেশ দিয়েছেন। বিকাল 3টার দিকে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অনুষ্ঠিত হবে এবং একই সাথে সারা বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের পক্ষ থেকে এই কর্মসূচি দেওয়া হয়েছে। গতকালের সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদেরকে নিয়ে যে বক্তব্যটি এসেছে, সেই বক্তব্যটির পরপর পুরো বিশ্ববিদ্যালয়ে এক ধরনের অস্থিরতা আমরা দেখতে পেয়েছি। বিশ্ববিদ্যালয় রাতে শিক্ষার্থীরা সমবেত হয়েছিলেন, তারা প্রতিবাদ করেছেন, বিক্ষোভ করেছেন, মিছিল করেছেন। তারপরে রাত 1টা 12টার
5টার দিকে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ে অবস্থান নেয় এবং ছাত্রলীগ সারা ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন হল থেকে তারা মধুর ক্যান্টিনে অবস্থান নেয়। পরে রাজু ভাস্কর্যে তারা একটি সমাবেশ করে। সেই সমাবেশ থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এই কর্মসূচিটি ঘোষণা করে বিকাল 3টায় তাদের যে প্রতিবাদ সমাবেশটি আছে সেটি অনুষ্ঠিত হবে। তবে এখন পর্যন্ত তাদের কোনো অবস্থান নেই। আমি সকাল 10টার পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে পৌঁছেছি এবং বিশ্ববিদ্যালয়ের যে পুরো ক্যাম্পাসটি আমি প্রদক্ষিণ করেছি। বিশ্ববিদ্যালয়ের যে দুটি গেট, মুক্তি ও গণতন্ত্র তোরণ যেখানে নীলক্ষেত দিয়ে প্রবেশ করা হয় এবং যেখানে শাহবাগ দিয়ে বিশ্ববিদ্যালয় প্রবেশ করার যে জায়গা, এই দুইটি জায়গায় পুলিশের সতর্ক অবস্থান আমরা লক্ষ্য করেছি। তারা বলছেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি, কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। লোপা, আমরা জানছিলাম কোটা বিরোধী আন্দোলনের খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ঢাকার বাইরে মধ্যরাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এতে 5 শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল গভীর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হয় শিক্ষার্থীরা। স্লোগানের এক পর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এতে 5 শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই দাবিতে গতরাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বের হয়ে বটতলায় জড়ো হয় শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে 2 শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছে। এমন খবর ছড়িয়ে পড়লে অন্যান্য হলের শিক্ষার্থীরা বটতলা থেকে মিছিল নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে জড়ো হলে সেখানে সৃষ্টি হয় উত্তেজনাকর পরিস্থিতির। মধ্যরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন নাটোর রাজশাহী মহাসড়ক অবরোধ করে। এছাড়া দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে কোটা সংস্কারের দাবিতে। রাজধানী তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও শুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি সেই অনুষ্ঠানে। এ পর্যায়ে 7ম স্থান অর্জনকারী সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব জনাব ABM আমিনুল্লাহ নুরীকে সম্মাননাপত্র গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এপিএ বাস্তবায়নে যৌথভাবে 8ম স্থান অর্জনকারী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ মোকাম্মেল হোসেন ও খাদ্য মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন এনডিসিকে সম্মাননাপত্র গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করছি। প্রথমে আসবেন জনাব মোহাম্মদ মোকাম্মেল হোসেন, সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এখন সম্মাননাপত্র গ্রহণ করবেন জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন এনডিসি, সচিব, খাদ্য মন্ত্রণালয়। এখন 9ম স্থান অর্জনকারী পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব জনাব মুসাম্মদ শাহানারা খাতুনকে সম্মাননাপত্র গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। 2022-23 অর্থবছরের শুরু থেকে মে 2023 পর্যন্ত এ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন সুরক্ষা সেবা বিভাগে কর্মরত সিনিয়র সচিব জনাব মোহাম্মদ মশিউর রহমান এনডিসি। এতক্ষণ দেখছিলাম বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও শুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠান। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুব বেশি উন্নতি হয়নি। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক
AJM জাহিদ হোসেন জানিয়েছেন, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বেগম জিয়াকে। CCU সুবিধা সম্পন্ন কেবিনে রেখে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের দেশের বাইরের কয়েকজন বিশেষজ্ঞ রয়েছেন। গত 23শে জুন খালেদা জিয়ার হৃৎপিণ্ডে পেসমেকার বসানো হয়। 2 জুলাই বাসায় ফিরলেও 1 সপ্তাহের মাথায় ফের তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরেই হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, আর্থ্রাইটিস, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। গ্রামীণ টেলিকমের কর্মচারীদের কল্যাণ তহবিলের প্রায় 26 কোটি টাকা আত্মসাতের মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পিছিয়ে 5 আগস্ট নির্ধারণ করেছে আদালত। সকাল 11টার দিকে মহানগর দায়রা জজ আদালতে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালতে সকালে ডক্টর ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে দেওয়ার আবেদন করেন। পরে আদালত তা পিছিয়ে 5 আগস্ট নির্ধারণ করেছে। এর আগে গত 12 জুন ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে চার্জ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন বিচারক। দুদকের দেয়া চার্জশিট আমলে নিয়ে মামলাটি গত 2রা এপ্রিল বিশেষ জজ আদালত 4-এ বদলি করা হয়। চলতি বছরের 30 জানুয়ারি 26 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় দুদক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। মাসুদ চেয়ারম্যান সাথে কি জানোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।